একটি বিষয় আসলে আমরা আজকের আলোচনার বিষয়টিও সেটি রেখেছি এবং আমরা দেখেছি যে এই বিএনপি নেতৃত্বাধীন যে সরকার আমরা এর আগে যখন 3 মাস পূর্তি হলো, 4 মাস পূর্তি হলো, এমনকি এই মাসের 12 তারিখ 5 মাস পূর্তি হয়েছে, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত যে এই সরকারের যত অর্জন, যেই সিদ্ধান্তগুলো তারা নিয়েছে, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, যত প্রতিশ্রুতিগুলো সেগুলো পূরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সেগুলো প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে। এরপরেও আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এই যে 5 মাস আপনি কিভাবে দেখছেন এই বিএনপি সরকারের কর্মকাণ্ড সহ নানা অর্জন এবং তাদের যে কর্মসূচিগুলো, আপনি কিভাবে দেখছেন বিএনপির এই 5 মাস? দীর্ঘ 17 বছর বিএনপি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এই লড়াইয়ের পাশাপাশি জনগণের নির্বাচিত সরকার প্রত্যক্ষ ভোটে তার ভবিষ্যৎ করণীয় বা জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, প্রত্যেকটা পরিবর্তনে একটা প্রত্যাশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। বিশেষ করে 17 বছরের যে দুঃশাসনের থেকে মুক্তি পাওয়ার পর জনগণের প্রত্যাশা অনেক বেশি, যা তারা হারিয়েছে তা তারা ফেরত চায়। তো এবার একটা বিশেষ লক্ষণ ছিল যে আমরা রাজপথে আন্দোলন করছি, জেল জুলুমের শিকার হয়েছি, কখনো কোনো শারীরিকভাবে নির্যাতনেরও শিকার হয়েছি। তারপরেও আমরা ভোটের অধিকার আদায় করতে পারলে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আস্থা অর্জন করে যদি সরকার গঠন করতে পারি, আমরা কি করব তা কিন্তু 3 বছর আগে জানান দিচ্ছে। সর্বপ্রথম 2017 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2030 ভিশন উপস্থাপন করছিলেন। পরবর্তী পর্যায়ে উনি জেলখানায় থাকার পর আমরা যখন আন্দোলনটাকে আবার নতুন করে ওনার মুক্তি প্লাস সরকারের পতন এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে আমরা সকল রাজনৈতিক দলগুলিকে এক জায়গায় আনার জন্য আমাদের একটা জোট ছিল, আমরা জোটটাকে বিলুপ্ত করি। নানা জনের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, অনেকে অনেকের সাথে একসঙ্গে রাজনীতি করতে চায় না। সেই কারণে আমরা বৃহত্তর পরিসরে প্রায় 45টা দলকে একত্রিত করতে পারছি, যেটা যুগপৎ যুগপৎ যেটা আন্দোলন। যুগপৎ। এই যুগপৎ আন্দোলনে প্রথম আমরা 27 দফা জনগণের সামনে উপস্থাপন করব। যুগপথে যারা অংশীদার হবে তারা আরও 3 মাস সময় নিলেন, তাতে 27 থেকে এটা 31-এ দাঁড়ালো। তো জিয়া রহমানের 19 দফা, তার আলোকেই 2030, আর তারই ধারাবাহিকতায় সর্বশেষ 31 দফা। এই 31 দফার মধ্যে জনগণের আকাঙ্ক্ষার বাইরেও জনগণের সামনে আমরা কিছু স্বপ্ন তুলে ধরছি 31 দফার মাধ্যমে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এই যে বিভিন্ন ধরনের যে প্রান্তিক জনগোষ্ঠীকে সরাসরি সুযোগ আনা এবং তাদেরকে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে, এগুলি জনগণ কিন্তু আগে প্রত্যাশা করে নাই। কিন্তু প্রত্যাশার জায়গায় যখন আমরা নিয়ে আসি আর আমরা যখন বিপুল ভোটের ব্যবধানেই সরকার গঠন করছি, তো ধরে নিতে হবে যে 31 দফা এখন বিএনপির মধ্যে সীমাবদ্ধ না। 31 দফা শুধু বিএনপির নয়, অর্থাৎ যুগপৎ আন্দোলন যারা ছিলেন প্রত্যেকের। ভোটের পরে এটা 31 দফা হয়েছে জনগণ। যেহেতু আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার এবং আগে যিনি ভারপ্রাপ্ত ছিলেন বাংলাদেশে প্রথম আসলেন, তিনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। এই যে উই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটি হলো 31 দফা, এবং সেটাকে কার্যকর করার ক্ষেত্রে নানা উইন্স কাজ করে। সরকার গঠন করার পরে কিন্তু যদি 5 মাস হয়ে থাকে, 5 মাসের মধ্যে আমরা জনগণকে যে আকাঙ্ক্ষাগুলি জনগণের মধ্যে তৈরি করছি, সৃষ্টি করছি বা জনগণ গ্রহণ করছে, তা বাস্তবায়ন কতটুকু আন্তরিক, এই 5 মাসে আমাদের জনগণের আস্থা
উপর আমরা তারা যেন আস্থাহীনতায় না ভোগে, সেই কারণেই 5 মাস আমরা ব্যস্ত থাকলাম। সবগুলি শেষ হয় নাই, কিন্তু সবগুলি শুরু হয়েছে। শেষ করতে সময় লাগবে। শুরু যখন হয়েছে, সাধারণ মানুষের মধ্যে এই আস্থা আছে এটা সম্পন্ন হবে। এখন এই চলমান এগুলো চলতে দেবে। তারপরে আসছে আরও অনেক ব্যাপার আছে, সংস্কার আছে অনেক ধরনের, বা সংবিধানের সাথে সাংঘর্ষিক অনেক সংবিধানের পরিবর্তন করছে গত ওই ফ্যাসিস্ট যে- সরকার। যেটা আপনারা বলছেন যে জুলাই সনদে যেগুলো স্বাক্ষরিত হয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন, এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি সংসদেও বিস্তর আলোচনা হয়েছে। এই বাস্তবায়নে কোনো ভিন্নতা নাই। বাস্তবায়নের প্রক্রিয়াগত কারো কারো মত আলাদা থাকতে পারে, প্রক্রিয়াগত আলাদা থাকতে পারে, কিন্তু পদ্ধতিগত আলাদা হইতে পারে। কিন্তু এই 31 দফা বা জুলাই সনদ বা জুলাই এটা আমরা বাস্তবায়ন করব, এটা আমার অঙ্গীকারপত্র। এই ব্যাপারে কোনো দ্বিধা থাকার কারণ নেই। সেই ক্ষেত্রে দাদা আমরা সংসদে এখন যে বিরোধী দল রয়েছেন কিংবা বিরোধী জোট রয়েছেন তাদেরও নানান বক্তব্য কিন্তু রয়েছে জুলাই সনদ নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে কিংবা পুরো রাষ্ট্র সংস্কার নিয়ে তাদেরও বিভিন্ন বক্তব্য রয়েছে। আমি যেটি বলছিলাম যে আপনারা বারবারই বলেছেন যে জুলাই সনদের স্বাক্ষরিত বিষয়গুলো আপনারা সংস্কার করবেন। সেই ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হতে পারে কিনা? বিরোধী দল যখন আসে তখন মতবিরোধ তো হবেই। এই মতবিরোধের মধ্যেই এটা বাস্তবায়নে একমত হতে হবে, তাই না? মূল আমার বক্তব্যটা আমি বুঝে বলতে পারতেছি না, জানি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। বিরোধী দল যেভাবে চায় ওইভাবে না হয়, অন্যভাবে হবে, কিন্তু বাস্তবায়ন হবে। কারণ সকলের মতেই সবসময় এক হবে না। কারণ এটা বলতে গেলে অনেক, কারণ 7 মাস এটা নিয়েই হয়েছে, আলোচনা হয়েছে আলোচনা হয়েছে, হ্যাঁ। ধীরে গত সরকারের সাথে, এবং অনেক দলই অনেক ব্যাপারে নোট অফ ডিসিশন দিচ্ছে। অনেকেই একমত হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই একমত। এবং নোট অফ ডিসিশন যেটা আছে সেটা পরবর্তী পার্লামেন্ট ডিসিশন নেবে, মানে আজকের পার্লামেন্ট এখন ডিসিশন। যে বর্তমান পার্লামেন্ট, সুতরাং আমাদের যেখানে নোট অফ ডিসেন্ট আছে, আমরা যেভাবে বলছি জনগণের সমর্থন নিয়ে যখন, ভোট নিয়ে যখন আমরা সরকার গঠন করছি এবং আমাদের মতো করে এটা সংশোধন করা সম্ভব, সেই কারণেই আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়ার আমাদের প্রয়োজনও নাই, চিন্তাও নাই। আচ্ছা, এখন যেটা বলা যায় যে আমরা প্রচলিতভাবে বলি যে টক অফ দ্য টাউন কিংবা সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে যে নতুন রাষ্ট্রপতি, বলা হচ্ছে যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আজকেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি স্মৃতিসৌধে গিয়েছেন। বলা যায় যে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। এই যে রাষ্ট্রপতি, তিনি স্পিকার ছিলেন বর্তমান সংসদে, সেখান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন। আগের রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করলেন, এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে, নানা জল ঘোলা হয়েছে। আসলে কি বিষয়টা কি, এটা কিন্তু মানুষ জানতে চায় যে হুট করে কেন আগের রাষ্ট্রপতি পদত্যাগ করলেন। তিনি যদিও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন, তো এটি নিয়ে নানান আলোচনা আছে আর কি। আমরা সোজা সাপটা যেটা দেখছি, রাষ্ট্রপতি পদত্যাগ করছেন অসুস্থতা বশত। তো সাংবিধানিক স্বাভাবিক নিয়মেই রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, স্পিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করেন। এখানেও তাই হয়েছে, জল্পনা কল্পনা আড়ালে কি না এটা আমার জানাও নাই, আগ্রহ নাই। আমি মনে করি সংবিধানের যে ধারাবাহিকতা, যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যা হবার হয়েছে, এবং ভবিষ্যতের সংবিধানের ধারাবাহিকতা নিয়েই কিন্তু রাষ্ট্রপতি হবে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে নানান কথা, সেগুলো আসলে মানে এখন তো সামাজিক, মানুষের মত আছে, মত প্রকাশ করবে, সমস্যা কি? এখন সেই ক্ষেত্রে সাংবিধানিকভাবে তো এখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এখন পরবর্তী যে রাষ্ট্রপতি আমরা নির্বাচনী বলতে পারি, সেই প্রক্রিয়াটাও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এখন যেটা হবে সেটা আমি যেটুকু স্বাভাবিকভাবে বুঝি, বোধহয় গেজেট হয়েছে, উনি যে পদত্যাগ করছেন। গেজেট হওয়ার পরে দায়িত্ব হলো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে। সেই শিডিউল অনুযায়ী যিনি প্রার্থী অথবা আমরা যেই দল যাকে প্রার্থী করি, আমরা সেই প্রার্থী তার আবেদন জমা দেবো কার কাছে? নির্বাচন কমিশন। তারা যাচাই বাছাই করার পরে আছে একটা, যাদের প্রার্থিতা গ্রহণযোগ্য হবে তারপরে আসবে ভোটাভুটি। এটা তো বোধহয় দল থেকেই কি নির্ধারণ করা হবে, কিংবা সরকারি দল থেকেই তো এটা প্রস্তাব করা হবে, এরপর সংসদে কিংবা সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হবেন। বিষয়টা তো এমনই। এমনই। আর রাষ্ট্রপতির নামটি কে নির্বাচন করবেন, কিংবা হ্যাঁ। যারা প্রার্থিতা কে রাষ্ট্রপতি হবেন, সেই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হবে? মানে আমি বলছি যে আমি আজকে প্রার্থিতার পত্রিকা জন্য দেখছি, কালকেও দেখছি, সেটা হলো আমাদের মহাসচিব এটা ক্লিয়ার করছেন যে দলের ঊর্ধ্বতন কমিটি বলতে যেটা বলা যায় স্থায়ী কমিটি, স্থায়ী কমিটি। হ্যাঁ, স্থায়ী কমিটির সবাই এটা সিদ্ধান্ত হবে। এবং সিদ্ধান্ত হলে এটাকে প্রকাশ করা হবে, সে অনুযায়ী যিনি রাষ্ট্রপতি হবেন তিনি প্রস্তুতি নেবেন। সেই ক্ষেত্রে আমাদের কি পরবর্তী সংসদ অধিবেশনের জন্য অপেক্ষা করতে হবে, নাকি সংসদ সদস্যদের একটি জরুরি অধিবেশন, না ঠিক না যে সংসদ সদস্যদের জরুরিভাবে ডেকে রাষ্ট্রপতি দুইভাবেই নির্বাচন হতে করা পারে। হবে? পার্লামেন্ট ডেকে হতে পারে যদি এই পর্বগুলি শেষ হয়। সেটা হলো প্রথম হলো প্রার্থী মনোনয়ন জমা দেওয়া, বাছাইয়ের পরে মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া, ঘোষণা হওয়ার পর একটা তারিখ থাকবে প্রত্যাহারের যদি দেখা যায় একাধিক প্রার্থী রয়ে গেছে তখন আর নির্বাচন। সেক্ষেত্রে তারিখ দিয়ে পার্লামেন্টের যে কটি রাজনৈতিক দল আছে তারা পার্লামেন্টে হাজির হইতে পারে। যেখানে পার্লামেন্টের অধিবেশন হয় সেখানে না হয়ে যেখানে আমরা শপথ গ্রহণ করি সেখানে আমরা একত্রিত হইতে পারি। একত্রিত হয়ে নির্বাচন কমিশন এসে নির্বাচন করে নিতে পারে। এবং পার্লামেন্ট ডেকে হলে একই পদ্ধতি। যে জরুরি অধিবেশন, আমরা তো জানি যে সেপ্টেম্বরে বোধহয় পরবর্তী সংসদ অধিবেশন, তার আগে একটা জরুরি অধিবেশন ডাকা যায়। ঢাকাতে তো নাই, বাধা নাই। আমি বললাম দুইভাবেই করা যায়, যে দুইটাই একই, ফলাফল একই। আচ্ছা, এটা আসলে এটা তো এখন কি বলতে পারবে না, কিন্তু এরপরও আপনি যেহেতু একদম বিএনপির নীতি নির্ধারণীতে আছেন, স্থায়ী কমিটির সদস্য, যেটি হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী, তো সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করাই যায়। এটা আসলে মানে কোটি টাকার প্রশ্ন, আমরা প্রচলিতভাবে বলতে পারি যে আসলে তাহলে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন? কে হতে পারে এটা আমি আগাম বলবো না, বা আগাম বলতে পারবো না। আমাদের সবাই যখন আমরা বসবো সেখানে আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে ঠিক করব। আর এই মুহূর্ত পর্যন্ত সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া বা টেলিভিশনের টক শোতে নানাজনের নাম উচ্চারণ করছে। আমার জানা মতে এই মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ কেউ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে নাই বা আকার ইঙ্গিত করে নাই। তো সেই কারণে যতক্ষণ এটা সিদ্ধান্ত না হবে ততক্ষণ অনেকেরই হওয়ার সম্ভাবনা আছে। আর যখন সিদ্ধান্ত হবে তখন একজনই হবে। তো আসলে এটা প্রার্থিতা হওয়ার চেয়ে বোধহয় আপনি যেটি বলছিলেন যে নীতি নির্ধারণী যে সর্বোচ্চ স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, যেটা এখন যিনি প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সেই স্থায়ী কমিটি হবে, সেখান থেকে বোধহয় কাউকে নির্বাচন করা হবে। এটা অনেক রকম হতে পারে, যেটা নাকি রাজনৈতিক আলোচনা আছে বিভিন্ন টক শোতে, বিশেষজ্ঞ, সোশ্যাল মিডিয়া নিরপেক্ষ রাষ্ট্রপতি দেখতে চাই। তো নিরপেক্ষ রাষ্ট্রপতি দেখতে হলে অরাজনৈতিক হইতে কোনো দল করে না, নাকি বিতর্কের মধ্যে এমন কেউ প্রত্যাশা করবে। আবার অতীতে দল কর্তৃকই রাষ্ট্রপতি দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বা রাজনীতিবিদদেরই দেওয়া হয়েছে, অরাজনৈতিক ব্যক্তিদেরও দেওয়া হয়েছে। দুটি অভিজ্ঞতাই আমাদের আছে। যেমন কারো কারো মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব যে কোনো সংকট মোকাবেলায় যে সাহসী ভূমিকা রাখতে পারে, অনেক সময় অরাজনৈতিক ব্যক্তিত্ব তা পারে না।
আমরা যদি দেখি যে 96 সালে তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিম একটা অভ্যুত্থান ঘটাতে চাইছিলেন। তখন প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান বিশ্বাস, কিন্তু আব্দুর রহমান বিশ্বাস কিন্তু এটা শক্ত হাতে মোকাবেলা করছেন। আবার 111-এ যদি দেখি অধ্যাপক ইয়াজউদ্দিন, তিনি কিন্তু পারেন নাই। তিনি কিন্তু যেভাবেই হোক উনি আত্মসমর্পণ করছেন। উনি ওনার নিজের সিদ্ধান্ত অটল থেকে নির্বাচনটা করতে পারেন নাই, ঠিক না? তাহলে অরাজনৈতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে তফাৎটা কিন্তু এখানে অনুমান করা যায়। তো আরেকটা জিনিস হলো যে রাষ্ট্রপতি তো নিরপেক্ষই, রাষ্ট্রপতির হাতে কত ক্ষমতা আছে সেটাও আমাদের বিবেচনার বিষয় কিন্তু, তাই না? অবশ্যই। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই ক্ষমতাসীন দলের বাইরে বা বিরোধী দলের পক্ষে বা বিপক্ষে ইচ্ছা করলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তো আপনি যেটি বললেন অতীতের ঘটনা উল্লেখ করে যেটি বললেন যে আপনি বললেন যে আসলে রাষ্ট্রপতি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেই ভালো, এবং আমি যেটি বারবার বলছি যে সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য সেটি নির্ধারণ হবে। আপনি তো একজন গুরুত্বপূর্ণ সদস্য নীতি নির্ধারণী। আপনার কি মনে হয় যে রাষ্ট্রপতি হিসেবে এই মুহূর্তে আহ, কাকে নির্বাচন করা যেতে পারে? এই মুহূর্তে তো আমি বলবো না, কারণ আমার যখন সভা হবে আমি আনুষ্ঠানিক সভায় আমি আমার মতামত ব্যক্ত করতে পারি। সবার বাইরে আমার ব্যক্তিগত মত প্রকাশটা এটা কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, অথবা এটা নিয়ে নানা ধরনের একটা হইতে পারে, বিতর্ক তৈরি হইতে পারে। তো সেই কারণেই আমি তো বলবো না যে কে হইলে ভালো হয়। হ্যাঁ, এখানে অনেকেরই নাম শোনা যাচ্ছে, বিএনপি হ্যাঁ, নাম অনেকের শুনতেছি। নাম এসেছে। আবার আপনি সর্বোচ্চ নীতি নির্ধারণীতে আছেন, তো দেখা গেল আপনার নামও প্রস্তাব হতে পারে। হইতে পারে, হচ্ছে, বাট এর সাথে তো আমার সম্পর্ক না। আমার সম্পর্কটা হলো ওই বৈঠকে আমি কি বলবো নাকি। হ্যাঁ, এটা তো সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে করতেই হবে। সেটা 10 দিনে হতে পারে, আবার 89 দিনে হতে পারে, কিন্তু 90 দিনের মধ্যে করতে হবে। এটা 90 দিন সময় লাগে না, এটা একটা 90 দিন সর্বোচ্চ। যেমন সংসদ নির্বাচনে 90 দিন, এখানেও 90 দিন, তাই তো? যদিও 111-এর সরকারের সময় 90 দিন হয় নাই, অনেক দিন লাগছে। যেমন এমনকি ডক্টর ইউনূসের সরকারও কিন্তু 90 দিনে নির্বাচন করতে পারে নাই, তারও অনেক সময় লাগছে, আরও সময় চাইছে। অনেক রাজনৈতিক দলও প্রভোগ করছে আরও সময় নিতে। কিন্তু বর্তমান যে সরকার বা নির্বাচন কমিশনের কিন্তু কোনো অপশন নাই পিছানো। এখন আমি যেটা বললাম ওইটাই, যে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করবে। সেই শিডিউলটা যদি মনে করে 30 দিনের মধ্যে শেষ করি, অলরাইট। যদি মনে করে যে আমি 90 দিন পুরাটাই কাজে লাগাবো, সেটাও হতে পারে। এখন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকেও যদি স্থায়ীভাবে দেওয়ার সিদ্ধান্ত, সেটিও তো সেই নীতি নির্ধারণী তে সিদ্ধান্ত হওয়ার পর সেটি তো সংসদে আলটিমেটলি সংসদ হ্যাঁ, সদস্যরা ওনাকে পাস করবে। তখন তো ওনাকে পার্লামেন্ট থেকে রিজাইন করতে হবে। উনি পার্লামেন্ট মেম্বার তো আছেন, উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য পদ ত্যাগ করছেন, করে স্পিকার হয়েছে। কিন্তু তার স্পিকারের বেসিকটা তো উনি পার্লামেন্টের মেম্বার। যে কোনো পার্লামেন্ট মেম্বার যদি ওই পদের জন্য নির্ধারিত হয়, তাকে আগে তো পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হবে, তারপরে প্রার্থিতা ঘোষণা বা স্বাক্ষর করা বা জমা দেওয়া। এবং দলীয় পদ থেকেও তো পদত্যাগ করতে হবে। দলীয় পদ থাকলে দলীয় পদও যাবে, মানে পার্লামেন্টের নতুন কেউ যদি হন, হ্যাঁ, উনি তখন নিরপেক্ষ হয়ে যাবেন। দলীয় পদ, সংসদ সদস্য সব কিছু থেকে পদত্যাগ করে এরপর তিনি রাষ্ট্রপতি হবেন। আরেকটি বিষয়ে বলি দাদা, এই যে এখন যে বিএনপি নানান অঙ্গীকার রয়েছে, নানান প্রতিশ্রুতি রয়েছে, বিএনপির যে নানান অঙ্গীকার রয়েছে, নানান প্রতিশ্রুতি রয়েছে, আপনি সুন্দরভাবে বলছিলেন যে শুরু হয়েছে কিন্তু শেষ করতে অনেক সময় লাগবে। সময় তো লাগবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আরো অর্থনৈতিক কিছু বিষয়গুলো তো খুব নির্ভর করবে। সেই ক্ষেত্রে আপনারা বিরোধী দলের এই বিষয়ে সহযোগিতা চান কিনা? বিষয়টা হলো যে
আজকে যারা বিরোধী দল আছে তাদেরও তো এই ফেসিবাদ পতনে ভূমিকা আছে। কম বেশি ৩১ দফার সাথে তারাও তো একমতই ছিল, দ্বিমত তো ছিল না। আর নতুন যে দলটা হয়েছে সেটা হলো ন্যাশনাল কি এনসিপি। এনসিপি। এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় যারা ছিল তারা ফেসিবাদের পতনের পরে তারা একটা দল করছে। কিন্তু আন্দোলনের সময় তাদের সাথে আমাদের কোনো চুক্তি বা আমাদের ৩১ দফা নিয়ে তো তাদের সাথে আলাপ হয় নাই। তো এখন সংসদে তাদের অ্যাক্টিভিটিস তো আমি ইতিবাচক দেখি, তাই না? ইতিবাচক দেখি। বা যারা বৃহত্তর আছে আরো জামাতে ইসলাম, এখনও তাদের মধ্যে পার্লামেন্টকে কার্যকর করা, সক্রিয় রাখা অথবা জন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে তাদের মধ্যেও কিছু আগ্রহ তো আছে। আমি তেমন কোনো নেতিবাচক দিক দেখি না। আর বিরোধী দলে থাকলে অনেক ব্যাপারই তারা দ্বিমত পোষণ করবে, তাদের মত প্রকাশ করবে। আর দ্বিমতে যদি প্রকাশ না করলো তাহলে আর বিরোধী দল হলো কেন? তাহলে তো ফেসিবাদের গৃহবলই তো বিরোধী দল হয়ে গেল। সুতরাং বিরোধিতা করা মানে অকার্যকর করা তা তো না। আলোচনা হবে, বিরোধিতা হবে, যুক্তি হবে, তর্ক হবে, তারপরে তো পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নেওয়ার রীতিনীতি রয়ে গেছে ভোটিংয়ের মাধ্যমে, তাই তো? হয়তো কখনো কখনো কোনো কারণে ওয়াকআউট করবো, এটাও পার্লামেন্টারি সিস্টেমের একটা অংশ। সেই ওয়াকআউটটা পার্মানেন্ট না হয়, সেটাই। এটা হলো মূল কথা। আর বাস্তবতার আলোকে যদি বলি সেটা হলো যে এই সরকার পূর্ণ মেয়াদ এবং পরবর্তী নির্বাচন যাওয়া ক্ষেত্রে যদি স্বাভাবিক অবস্থান না থাকে, কোনো জটিল অবস্থা তৈরি হয় বা অচল অবস্থা তৈরি হয়, তাতে আমরা যারা ক্ষমতা আছি তাদের ক্ষতির থেকে যারা বিরোধী দলে আছে তাদের ক্ষতি আরও বেশি হবে। আমার মনে হয় তারা সেটা বিবেচনায় রাখে। কিভাবে দাদা, কেন তারা ক্ষতিগ্রস্ত হবে? হবে, মানে কারণটা কি? কারণটা তো আছেই, এটা কারণটা তো ভেঙে বলার কিছু নাই। এই তো একটু বলেন। যেমন আজকে ফেসিবাদ দেখাতে আছে না, যদি ফেসিবাদের পুনরুত্থান হয় তাহলে কারা বেশি ব্যাখ্যা দেবে? মানে আপনি বলছেন যে শুধু কি পুনরুদ্ধার হলে ক্ষমতাসীনরা পড়বে? সবচেয়ে বেশি আপনি বলছেন বিরোধী দলে যারা আছে তারা আমরা বেশি- ক্ষমতাসীন দল, বিএনপিতে একটা গ্রাসরুট পর্যন্ত দল আছে, একটা শক্তি আছে। এই শক্তি দিয়ে তো আমরা ২৭ বছর লড়ছি। আমরা কিন্তু আওয়ামী লীগে যোগ দিই নাই। কিন্তু যারা আছে এখন বিরোধী দলে, তারা দেখা যায় যে আন্দোলনে যতটা দৃশ্যমান না ছিল, তারা তাদের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে কোথাও কোথাও তাদের পরিচয় গোপন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি, আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখি, আমি যদি রাজশাহী ইউনিভার্সিটি দেখি, এখানে যেন পোস্টমর্টম করে করে ভর্তি করা হইতো, চাকরি দেওয়া হইতো। তারপরে এখন দেখা যায় যে ভিন্ন মতের লোকরা চাকরিতে আছে, ভিন্ন মতের লোকরা ইউনিভার্সিটিতে দখল করলো নাকি। কিন্তু আমাদের যারা ছাত্রদল বা অঙ্গদল আছে তারা অত ভিন্ন মতের, মানে বিগত তারা সরকারের তাদের মতে না। পরিচয়ই ছিল। তারা তো নিজ পরিচয় আন্দোলন করছে। তারা বারবার বিশ্ববিদ্যালয়ে যাইতে চাইছে, বারবার মার খাচ্ছে, কিন্তু চেষ্টা করছে। কিন্তু তারা তো ব্যানার যে অন্য নাম লিখে যায় নাই, অথবা অন্য পরিচয় দিয়েও কেউ হলে থাকে নাই বা থাকতে পারে নাই। তাহলে তাদের যে অভিজ্ঞতা যেভাবে থাকছে, এখন তো এটা প্রকাশ হয়েছে যে এরা ছিল, সেই ক্ষেত্রে তাদের উপর একটা আক্রমণ আসবে না যদি ফেসিবাদের উত্থান হয়? আসবে কি না সেটা মোকাবেলা করার তো একটা দুরূহ ব্যাপার। তার মানে আপনি বলছেন যে বিরোধী দল নিজেদের প্রয়োজনেই কোনো আমি ধরনের তো কোনো বলবো অস্থিতিশীল বর্তমানে পরিবেশ পার্লামেন্টে তৈরি যারা করতে। আছে, দেশের প্রয়োজনে, জনগণের প্রত্যাশার প্রয়োজনে, গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করার প্রয়োজনে, গণতন্ত্রকে একটা সৃজনশীল অবস্থানে আনার ক্ষেত্রে সকলেই ধৈর্যশীল হওয়া ছাড়া বিকল্প পথ নাই। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে যদি আমরা আসি যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম বিদেশ সফর করেছেন মালয়েশিয়া এবং চীন। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে দেওয়ার জন্য আলোচনা হয়েছে, সেটি নিয়ে অনেকে অপেক্ষা করছেন।
চীনেও কিন্তু বেশ কিছু বিষয়ে কথা হয়েছে এবং আমরা দেখেছি যে এই সফরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে দারুণ অভ্যর্থনা জানানো হয়েছে। তিনি যে যে জায়গায় গিয়েছেন সেই জায়গায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ সহ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা কতটুকু এগুচ্ছে এবং এই সফরটা আসলে বাংলাদেশের, বিশেষ করে যদি আমি অর্থনৈতিক বিষয়টা বলি, অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ ছিল? অর্থনীতি তো অবশ্যই তো গুরুত্বপূর্ণ। আমরা যদি মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের চাহিদা মোতাবেক আমরা যদি আমাদের ম্যান পাওয়ার দিতে পারি, তাহলে আমাদের রেমিটেন্সের বাড়বে, ফ্লো বাড়বে স্বাভাবিক কারণে। স্বাভাবিক। তাতে আমাদের যে অর্থনৈতিক যে দৈন্যতা আছে সেটা গ্র্যাজুয়ালি এটাকে ইনক্রিজ করবে, রাইজ করবে। যখন এটা আসবে তখন ইনভেস্টমেন্টও বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে কর্মসংস্থানও বাড়বে। একটা কর্মসংস্থান হলো দেশের বাইরে, আবার তাদের রেমিটেন্সের টাকা যখন আসবে সেটাও কিন্তু বিনিয়োগ হবে। সেই বিনিয়োগের টাকার মধ্য দিয়ে কিন্তু লোকালি আবার একটা কর্মসংস্থান হবে। বসে থাকবেন এটা। চায়না ডেভেলপমেন্ট পার্টনার আগাগোড়াই নাকি, এবং ফেসিবাদের সময় চায়না এখানে ইনভেস্ট করছে। তো চায়না ইনভেস্ট করবে, ঠিক আছে। এখন প্রশ্নটা হলো যে অনেকগুলি দেশ, দেশ তো একটা না, জাপান আছে, আছে না, ইউরোপীয় ইউনিয়ন আছে, আমেরিকা আছে, আবার আমার প্রতিবেশীকেই ঘৃণা করে দূরে ঠেলে দিলে তো চলবে না। চলবে না। তার মানে গ্লোবালি আমাকে ভাবতে হবে যে কারো সাথেই প্রভুত্ব না, সকলের সাথে বন্ধুত্ব। কারোর সাথে শত্রুতা না, কিন্তু সকলের সাথে বন্ধুত্ব। আমি এই প্রসঙ্গে আমাদের সেই পররাষ্ট্রনীতিতে একটাই সাবজেক্ট, আমার ন্যাশনাল ইন্টারেস্টকে বিসর্জন দেওয়া না, সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক আকাঙ্ক্ষা আমরা পরিশোধ করতে পারি আমার নিজস্ব অবস্থান ঠিক রেখে। তাহলে আমরা দুইটা দেশ দিচ্ছি, আরও তোগুলো দেশ আছে, আমাদেরকে সব দেশের সাথেই তো সম্পর্কটা ভালো করতে হবে। আমি মানে আমার পরের প্রশ্ন বা পরের আলোচনাটা আমার সেটাই ছিল যে এই প্রধানমন্ত্রী বিদেশ সফরগুলো শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই বোধহয় দেখলে হবে না, কূটনৈতিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ। আমি বিশেষ করে আমার আপনি কথাটা যেটি কিন্তু, বলছিলেন। আমার উত্তরটা কিন্তু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না, না। আপনি 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 যথার্থই বলেছেন কারণ যে প্রথমত হলো যে সরকার যদি স্থিতিশীল না থাকে, তাহলে যে অর্থনীতি যে আমাকে ডোনার হবে, ডোনার হবে, আমাকে হেল্প করবে, ডেভেলপমেন্ট পার্টনার হবে, সে তো বিনিয়োগ করতে চাইবে না। কারণ তার এই জায়গায় কাজটা করতে অবকাঠামোগত হোক, রাস্তা হোক, কালভার্ট হোক, ব্রিজ হোক, ইন্ডাস্ট্রি হোক, এগুলি করার জন্য তো একটা স্থিতিশীল সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার দরকার আছে। তো সেই আমরা ক্ষেত্রে দেখেছি যে তো সেইটাই বলতে চাই যে সম্পর্কটা যার লগে যতটুকু দরকার ওই সম্পর্কটা তো আমাদেরকে সেটা রাখতে হবে, রাখতে হবে, তৈরি করতে হবে। তৈরি করতে হবে। এক্স্যাক্টলি। আমরা দেখেছি যে সেপ্টেম্বরের শুরুর দিকে, খুব সম্ভবত 9-10 কিংবা একদম শুরুর দিকে ব্রিক্স সম্মেলনে ভারতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সেটি নিশ্চয়ই এখনো সিদ্ধান্ত হয়নি তিনি যাবেন কিনা আমরা জানতে পারিনি, তবে আপনার কি মনে হয় যে সেই না, আমার আমন্ত্রণে জানা যাওয়া উচিত মতে কিনা? ও একটা টিম বাংলাদেশ থেকে গেছে, যেটা বলা হয় এই যে প্রস্তুতি, এর আগে যে আলাপ আলোচনা, এমন একটা টিম গেছে। ওখানকার যারা আছে তাদের সাথে বৈঠক, কথাবার্তা বলছে, একটা অবস্থা তৈরি হয়েছে আর কি। তারপরেই বোধ হয় যে ওখান থেকে প্রধানমন্ত্রীর দাওয়াতের ব্যাপারটাও আমাদের সামনে আসছে, তাই না? আমন্ত্রণ তো এরই মধ্যে জানিয়েছেন। এখন আমন্ত্রণ তারিখ, তার আগে আরও দুই একবার ওঠা বসা করতে হবে, করতে হবে না? কিছু অফিসিয়াল কাজ আছে, কিছু কাজ আছে। আমাদের কিছু চাহিদা আছে, চাহিদা না, আমাদের কিছু অধিকার আছে ভারতের কাছে। আমার তিস্তার পানির কি অবস্থাটা হবে, আমার ফারাক্কা ডিসেম্বরে চুক্তি শেষ, এবং ফারাক্কার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, তার একটা প্রি আলোচনা, প্রি ডিসকাশন হ্যাঁ। তো দরকার আছে। সেটা আমি সেটা ইন্ডিয়া বেড়াইলে আইলাম গেলাম, হ্যাঁ মানে করমর্দন করলাম, একটা ভালো নৈশভোজের ডাকলাম, লাল গালিচার নিলাম, এটাই তো সম্পর্কের যথেষ্ট না। এটা সম্পর্কের একটা সৌন্দর্য হইতে পারে,
কিন্তু সম্পর্কের মূল ভিত যেটা, যেই অমীমাংসিত বিষয়গুলি আছে, সেই বিষয়গুলো মীমাংসার পথ তৈরি করা। এক্স্যাক্ট। তার মানে আমরা বলতে পারি যে আপনি যেহেতু বলেছেন যে একটি টিম এরই মধ্যে গেছে, তার মানে ব্রিক্স সম্মেলনে ভারতের আমন্ত্রণে যেতে পারেন প্রধানমন্ত্রী, কিংবা যাবেন, এটা বলা যায় না? এটা আমি না করতে পারি না, কারণ একটা কূটনৈতিক শিষ্টাচার আছে, সেটা সরকার সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই। বা এর মধ্যে যে যারা আসা যাওয়া করছে তাদের মধ্যে তো উনি অবগতই হয়েছেন, এবং সেক্ষেত্রে হয়তো আমাদের সাথে আলোচনা হবে। আলোচনা হবে না? নিশ্চয়ই হবে। আপনার সর্বোচ্চ নীতি নির্ধারণ নীতি তো এটা। আমরা কী কী আলোচনায় কোনটা প্রায়োরিটি দিব, কোনটা আপাতত প্রায়োরিটি দেব না, এমন কিছু বিষয় থাকে তো। তা তো বটেই, হ্যাঁ। এবং কখনো কখনো এজেন্ডাও কারণ ঠিক করা সমস্যা তো অনেক ধরনের, একদিনে তো সব সমাধান মিটবে না। না। আমরা যে এই যে কূটনৈতিক ক্ষেত্রে যে প্রভাবশালী দেশগুলো রয়েছে, সেগুলোর প্রভাব ব্যালেন্স করে চলা, ভারসাম্য করে চলা, বিভিন্ন বলা যায় যে বিশ্বের যারা পরাশক্তি, সেটিও তো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এখানে প্রশ্নটা হলো যে বাংলাদেশের সাথে সকলের সম্পর্ক, কিন্তু বাংলাদেশের বাইরে তো অনেক দেশ আছে কারোর সাথে কারো সম্পর্ক নাই। আজকে ইরানের সাথে যে যুদ্ধটা বলা যায় চলমান, মাঝখানে একটা আশার আলো দেখা গেছিল থেমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে থেমে যায়নি। ইউক্রেনের ব্যাপারটাও কিন্তু অমীমাংসিত। এখন অন্য দেশের যুদ্ধও তো আমরা এফেক্ট করি। এফেক্টিভ। যেমন আজকে তেল গ্যাস নিয়ে আমরা বিপদে আছি, জ্বালানি তেল থেকে শুরু জ্বালানি করে তেল। বিদ্যুৎ, সবকিছুই। এতে মানসিক অনেক কঠিন হইতে পারে, কিন্তু আমার যেহেতু অন্য ঘানকে নির্ভর করতে হয়, আর যার থেকে আমি তেল কিনবো, তেলটা যখন আমি নিরাপদে আমার ঘাটে আনতে পারতাছি না, না, এটা এটার মীমাংসাটা কীভাবে হবে? সে কারণেই যে বর্তমানে যে সারা বিশ্বের মধ্যে যে একটা অস্থিরতা, যুদ্ধাঙ্গী মনোভাব, এই মনোভাবটা সকলের হ্রাস করতে হবে সকলের স্বার্থে। যুদ্ধে কারো লাভ হয় না। লাভ হয় যারা অস্ত্র বিক্রি করে, অস্ত্রের ব্যবসা করে, তাদের লাভ হয়। কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু কোনো দেশই লাভবান হয় না, এক্স্যাক্টলি। লাভবান হয় না। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। একদম শেষ প্রশ্ন যেটি হচ্ছে, আসলে এই 5-6 মাস খুবই কম সময় একটি সরকারকে জাজ করার জন্য তারা কতটুকু সফল, কতটুকু চেষ্টা করেছে, কিন্তু আপনি মোটা দাগে এই 5 মাসকে এই সরকারের কার্যক্রম এবং সর্বোপরি সরকারকে সফল বলবেন কিনা, সরকারের অর্জন কি, ওভারঅল আমরা যদি বলি যে এই 6 মাসে সরকারের পারফরমেন্সটা আপনি কিভাবে দেখবেন, কিভাবে বলবেন? 6 মাসের সরকারের কাজের সফলতা বলতে এটি বলবো সূচনা। এই সূচনার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সরকার সফল হবে সকল কাজে। অর্থাৎ সফলতার একটা আলো চোখে দেখা যাচ্ছে। সে আলোটা বলে না যে সকালবেলা সূর্য দেখলে বোঝা যায় Morning দিনটা shows the কেমন day। যায়, মর্নিং শোজ দ্য ডে। তো সেই অর্থেই 5 মাসে সরকার জনদুর্ভোগ এবং জনগণের কাছে যে ওয়াদাগুলি করছে, সেই ওয়াদাগুলি পর্যায়ক্রমে কিন্তু শুরু করছে, এবং এটার জন্য যে সময় লাগবে এটা সবাই বলছে। শুরু যখন করছে এটা তো সমাপ্তি করতেই হবে, তাই না? যেমন ফ্যামিলি কার্ড কয়েকশো প্রধানমন্ত্রী দিচ্ছে। খুব আন্তরিক। কিন্তু এখন দেখতেছি যে এই মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে প্রায় জায়গায় চলে যাবে। তো এইভাবে যদি যায় তখন জন আস্থাটা তো ঠিক থাকবে। আর এইটার মধ্য দিয়ে কিন্তু সরকারকে পরিমাপ করা যাবে যে সরকার তার প্রতিশ্রুতি রক্ষার্থে কতটুকু আন্তরিক। হ্যাঁ, আমরা দেখি প্রধানমন্ত্রী। আমরা অনেক ক্ষেত্রে পারতে না পারি, কিন্তু আমার আন্তরিকতার অভাবটা যাতে ঘাটতি না হয়, এবং জনগণ যেন হতাশ না হয়, জনগণ যেন আমাকে বাড়তি সময়টা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকে। হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রী দেখেছি খুবই আন্তরিক। তিনি তো সারা বাংলাদেশ ঘুরছেন, কখনো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আবার আমরা দেখলাম বরিশালে যারা ফ্যামিলি কার্ড পেয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়ার পরে তাদের যে প্রতিক্রিয়া সেটিও আমরা দেখেছি। তিনি আসলে আন্তরিক এবং টিমও আন্তরিক। এখন আপনি যেটি বলছিলেন যে আসলে সব ধরনের উন্নয়নে আসলে এগুলোও তো ধারাবাহিক প্রক্রিয়া এবং সময়ের দরকার। আমি বেশি কিছু বলবো না, আমি তো একটা বাসা পাল্টাই। আমি একটা বাসা থেকে আরেকটা বাসায় যাই, আগের বাসার থেকে পরের বাসাটা আরও বড়, কিন্তু এটা সাজাইতে কতদিন লাগবে? যে আমি বাসাটা বসবাস করতেছি এটা বুঝতে 6 মাস লাগবে। 3 দিনে আমি বাসাটা সাজাই ফেলতে পারবো না। একটা ছোট্ট শিশু হাঁটা শিখে কছে, বসার শিখে কতটুকু, তাই না? তা এখন 3 মাসের বাচ্চাকে হাঁটতে পারবে? পারবে না। তা 5 মাসের শিশু কি দৌড়াইতে পারবে? পারবে না।
কিন্তু এই যে হামাগুড়ি দেওয়ার চেষ্টা, বসার চেষ্টা, দাঁড়ানোর চেষ্টাটা কে তো আপনি মূল্যায়ন করতে হবে। তো 5 মাসের সরকার থেকে আপনি সব কিছু যদি একবারে পাইতে চান, বুঝতে চান, তাহলে ভুল হবে। খালি দেখতে হবে সে 5 মাসে তার প্রচেষ্টাটা কীরকম। এক্স্যাক্টলি। সে চেষ্টা করছে, চেষ্টা করলে তো সফল হবেই। আবার এই চেষ্টার মধ্যে বাধাও থাকবে। মূল বাধা আছে একটা, আমার অর্থনৈতিক বাধা আছে। আমার ইচ্ছা আছে একদিনই সব করি, কিন্তু কোষাগারে আমার অর্থ আছে কত। আবার ঋণের যে বোঝা আছে, সেই ঋণ পরিশোধ না করলেও তো ভিন দেশ থেকে আমি পাল্টা ঋণ আনতে পারবো না, ঠিক কি না? তাদেরকেও কিন্তু আশ্বস্ত রাখতে হবে যে আমি যে ঋণটা পরিশোধ গত করতে পারবো। গভর্নমেন্ট যাই করছে তোমাদের টাকা তোমরা পাবা। হয়তো আমার একটু সময় বেশি না, হয়তো শিডিউল একটু বাড়ায় হইতে পারে নাকি। অনেক কাজই তো আছে একটা সরকারের, ছোটোখাটো কাজ। আরেকটা জিনিস হলো যে 17 বৎসরে মানুষের চাকরি করে কত বছর? এই প্রশাসনের মধ্যে যে পিয়নের চাকরি করুক আর সচিবের চাকরি করুক, 17 বছর একটা প্রক্রিয়ার মধ্যে অভ্যস্ত। কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনার যে কর্ম প্রশাসনের মধ্যে, অর্থাৎ পেশাদারিত্বটা ফিরে আসছে কিনা, এখানেও তো নানান রঙের ফুল। এখানেও তো অনেকে আশা করতেছে আবার যদি তিনি ফেরত আসতেন, ডিসেম্বরে যদি আসেন, এটা প্রশাসনের ভিতরেও যদি এটা ক্রিয়া করে না, এটা তো জোর করে বলা যাবে না। তো সেই সাথে আজকে একটা গণতান্ত্রিক সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে প্রশাসনকেও জনমুখী হইতে হবে, প্রশাসনটাকেও পেশাদারিত্বে আনতে হবে। এটা কিন্তু একটা বড়ই। আরেকটা জিনিস হলো যে এত টাকা লুটপাট হয়েছে, এটা কিন্তু কেউ অস্বীকার করে না, কম আর বেশি। গত সরকারও অস্বীকার করেছে, প্রধানমন্ত্রী বলছে আমার পিয়নের 400 কোটি টাকা। তার পিয়নের যদি 400 কোটি টাকা হয়, তার সচিবের কয়শো কোটি টাকা? আমরা যদি এইবার হিসাব করি কত লক্ষ কোটি টাকা। তো এখন এই যে একটা অভ্যাস গড়ে উঠছে, আমি পাইয়া থাকি, এই অভ্যাসটা যদি অব্যাহত থাকে তাহলে অর্থনৈতিক চাকা তো ঘুরানো আমার কষ্ট হবে। আমি দুর্নীতিকে নো বললাম, নো বলার মধ্যে তো সীমাবদ্ধ, স্লোগানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমি দুর্নীতি জিরো টলারেন্স আমার মাইন্ডে নিলাম, নট সাফিসিয়েন্ট ফর দ্যাট, বিকজ দুর্নীতিকে আগে টলারেন্স আনতে হবে, অর্থাৎ অভ্যাস নামে আনতে হবে। অভ্যাস নামাতে নামাতে একটা সিস্টেমের মধ্য দিয়ে একসময় একটা জিরোতে নিতে হবে। এই তো তো এটা তো একটা কঠিন কাজ। কারণ যারা এখানে বসে আছে, যারা আগে লক্ষ টাকা পায়া অভ্যস্ত ছিল, তারা যদি এখন 10,000 টাকাও না পায়, তা তো ফাইল লই কাজ করবে না, মন্ত্রী তো ফাইলই খুঁজে পাবে না। তাহলে মানে এই দুর্নীতিটাও একটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতি তো মারাত্মক চ্যালেঞ্জ, দুর্নীতি চ্যালেঞ্জ, মাদক চ্যালেঞ্জ। এক মাদকের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। এই মাদকের জন্য চুরি বাড়ে, খুনাখুনি বাড়ে, ছিনতাই বাড়ে। সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়। সামাজিক অবক্ষয়কে জেনারেশন টু জেনারেশন ধ্বংস হয়ে যাবে। আমরা এদেরকে এই যে খেলার মাঠে আনার জন্য যে আমাদের প্রধানমন্ত্রী কতগুলো উদ্যোগ নিচ্ছে, ইতিমধ্যে চিঠি চলে গেছে সব জায়গায়, জিরো খতিয়ানের জায়গা কোথায় কোথায় আছে বের করো, এবং কোন কোন জায়গায় মাঠ করা যায়। প্রত্যেকটা ইউনিয়নে 1-2টা করে মাঠ, খেলার মাঠ, নাকি সাংস্কৃতিক চর্চা। এবং এডুকেশনে যে সামাজিক মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া, শিক্ষা ক্ষেত্রে সেটিও কিন্তু উনি বারবার বলছেন। শিক্ষা তো শুধু বই পুস্তকের শিক্ষাই শিক্ষা না, সমাজ থেকে, পরিবার থেকেও তো একটা শিক্ষা আছে নাকি। তো এই অবক্ষয়টা তো সব জায়গায় দেখা দিচ্ছে, জবাবদিহিতা নাই। ছেলেরে বাবা টাকা দেয় মাসে 2,000 টাকা, কিন্তু ছেলে দেখা যায় 10,000 টাকা দামের কেস করে বাড়ি যায়। মানে বাপ যদি জিজ্ঞেস না করে তুমি এত টাকার কেস পাইলা কোথায়, ঠিক কিনা? রাইট। এটা তো আমাদের সময় ছিল, এটা ভালো কিছু দেখলেই জিজ্ঞেস করতো টাকা পাইলা কোথায়। আমার থেকে তো টাকা নেওয়া নেই। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই তো তো এটা তো একটা কঠিন কাজ। কারণ যারা এখানে বসে আছে, যারা আগে লক্ষ টাকা পায়া অভ্যস্ত ছিল, তারা যদি এখন 10,000 টাকাও না পায়, তা তো ফাইল লই কাজ করবে না, মন্ত্রী তো ফাইলই খুঁজে পাবে না। তাহলে মানে এই দুর্নীতিটাও একটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতি তো মারাত্মক চ্যালেঞ্জ, দুর্নীতি চ্যালেঞ্জ, মাদক চ্যালেঞ্জ। এক মাদকের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, এই মাদকের জন্য চুরি বাড়ে,
খুনাখুনি বাড়ে, ছিনতাই বাড়ে। সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়। সামাজিক অবক্ষয়কে জেনারেশন টু জেনারেশন ধ্বংস হয়ে যাবে। আমরা এদেরকে এই যে খেলার মাঠে আনার জন্য যে আমাদের প্রধানমন্ত্রী কতগুলো উদ্যোগ নিচ্ছে, ইতিমধ্যে চিঠি চলে গেছে সব জায়গায়। ঝিরু খতিয়ানের জায়গা কোথায় কোথায় আছে বের করো, এবং কোন কোন জায়গায় মাঠ করা যায়। প্রত্যেকটা ইউনিয়নে একটা দুটো করে মাঠ, খেলার মাঠ, নাকি সাংস্কৃতিক চর্চা। এবং এডুকেশনে যে সামাজিক মূল্যবোধকে